দেখো এটা দেখো তো লাইভ হচ্ছে কিনা, লাইভ হচ্ছে কিনা দেখো, তারপরে আমি শুরু করছি। সাউন্ড টাউন্ড ক্লিয়ার আসলে আমাকে বলো, সাউন্ডটা ক্লিয়ার আসলে বলবে। এই কথাই বাজবে 17, তাই তো? 17, 9, 24 লাইন ক্লিয়ার আছে? ঠিক আছে। তাহলে আজকে বিশ্বকর্মা পুজো, তার মানে দুর্গা পুজোর আর কয়েকদিন পরে, তাই তো? কিন্তু দুর্গা পুজোর পরেই কিছু পরীক্ষা আছে, সুতরাং ওই ধাই করে দুর্গা পুজো জন্য আনন্দ করে লাভটা নেই। দুর্গা পুজোর পরে তোমার কি পরীক্ষা আছে? এমটিএস তো মনে হয় তো এই নভেম্বর অক্টোবরে, অক্টোবরের 15 তারিখ দিতে হবে। তোমার 29 তারিখ পরীক্ষা পড়েছে। আচ্ছা আরেকটা জিনিস জানো, একটু চেক করো তো, একটা মেসেজ এসছে ওদের যেটা কন্যাশ্রী প্রকল্প না কি প্রকল্প আছে না, তার মানে চেঞ্জ হচ্ছে কিছু, মানে কলেজে গিয়ে কি তাহলে সেটা কথা বলতে হবে? চেঞ্জ হচ্ছে, নোটিশ না দেখে স্যার বলতে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। দেখো কিছু স্ট্যাটিক জিকে করবো আমরা, হ্যাঁ স্ট্যাটিক জিকে, সেই জিকেগুলো চেঞ্জ হয় না, তা সেই যে জিকেগুলো চেঞ্জ হয় না সেই জিকেগুলো এখন দেখছি, চেষ্টা করছি। প্রথম কথা হলো, দেখো ভালো হবে আমাদের যে রিভার, ভালো বুঝেছি, আমাদের ভারতবর্ষে তো বহু রিভার আছে, তো প্রত্যেকটা রিভার আমাদের প্রয়োজন পড়ে না পড়ার, যেমন পশ্চিমবঙ্গেও প্রচুর রিভার্স আছে, সেগুলো পড়ার প্রয়োজন, কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসে পড়তে হবে। আমরা দেখেছি, দেখো ভালো হবে, আমি যদি এটা হিমালয় ভেবে দিই, যদি হিমালয়, এটা হিমালয় ভাবে, তাহলে যতগুলো আমাদের উত্তর ভারতের নদী দেখবো, ম্যাক্সিমাম মেজর নদীগুলো, মেজরের মধ্যে কি আছে? গঙ্গা আছে, আছে কি সিন্ধু, যদিও সিন্ধুটা, হ্যাঁ সিন্ধু পুরোপুরি নেই, কিছুটা আছে, মানে হিমালয় থেকে হয়েছে। সিন্ধু আছে, ব্রহ্মপুত্র, তাই তো? এই তিনটি নদী আমরা দেখবো প্রত্যেকে হিমালয় থেকে উঠবে। দুটো প্রশ্ন আছে, আমি পরে আসছি, টাউনশিপ কে কে রয়েছে সেটা পরে আসছে। কয়েকটা জিনিস লক্ষ্য করবো, প্রশ্ন তৈরি করে কি করে। আজকে সকালেই একটা কথা বারবার বলি, সকালের ব্যাচেসগুলোর সাথে যে কথাগুলো হয়, তোমরা এটা বুঝে পাও না বা বোঝার চেষ্টা করো না, সব তালার জন্য তো সব চাবি না, আলাদা আলাদা চাবি থাকে, দেখতে এক মতোই হলেও মডেল তো একই রাখে। তাহলে আমাদের ক্লার্কশিপে যে ওয়েটের প্রশ্ন হয় সেই প্রশ্নটাই হয় ইউপিএসসি, কিন্তু সেখানে ওয়েটেজটা অনেক পরিবর্তন হয়ে যায়। আমরা যখন জিকে পড়ি তখন দেখা যায় ইদানিং কালে হচ্ছে না, আমরা যারা ক্লার্ক গ্রেডের জন্য পরীক্ষা দিই আপার সার্ফেসটা পড়ে যায়, ডেপ্টেড। কিন্তু যখন আমরা ইউপিএসসি দিচ্ছি বা সিজিএল দিচ্ছি বা ডব্লিউসি, অনেকটা ডেপ্টে আসতে হয়। তার মানে ডেপ্ট নিয়ে পড়াটাই আমার ভালো, ডেপ্ট নিয়ে পড়াটাই ভালো, এমসিকিউ করে ধান্দা নেই আমার। তাহলে এবার যেটা বলছি শোনো, যেটা বলছি, তা সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র, গঙ্গা, যদি গঙ্গাকে ধরি, আমি ডিটেলসে আসছি না, এটা হচ্ছে ভারতের দীর্ঘতম, ভালো কথা বুঝবে, এটা ভারতের দীর্ঘতম, পড়েছে কোথায়? বঙ্গোপসাগরে গিয়ে। এটা কিন্তু না, এইটা সিন্ধু হচ্ছে আবার দীর্ঘতম, বললাম
ভারতে ক্ষুদ্র মানে এর পরিপ্রেক্ষিতে তার যদি বলা হয় হিমালয় থেকে সৃষ্টি হওয়ার পর গঙ্গা নদী সাগরে মেলা পর্যন্ত যদি বলে, তখন দেখবো আমার ভারতে কতটা অংশ আছে। ভারতে যে অংশটা আছে সেটা কিন্তু সিন্ধু আর ব্রহ্মপুত্র থেকে অনেকটা বেশি। এই কারণে ভারতের প্রশ্নে বা ভারতের পরিপ্রেক্ষিতে তুমি বলতে পারো দীর্ঘতম নদীকে, কিন্তু তুমি কোনো সময় বলতে পারো না এটা হিমালয় থেকে উৎপত্তি হয়ে বিসর্জিত যেখানে হয়েছে আরব সাগরে, সেখানে না, এটা তুমি বলতে পারো না। সেখানে কিন্তু সেই ট্রফিটা নিয়ে যাবে কে? ট্রফিটা নিয়ে যাবে। তাহলে রইল ব্রহ্মপুত্র। এটা কি? এটা মনে রাখবে বৃহত্তম বাংলা ভাষা, লেন্থে দ্বিতীয়, কিন্তু বলা হচ্ছে বৃহত্তম। এবার কথা হচ্ছে বৃহত্তম মানেটা, বৃহত্তম মানে হচ্ছে জল ধারণ ক্ষমতা। সিন্ধু গঙ্গার যতটা জল ধারণ ক্ষমতা নেই, ব্রহ্মপুত্রের অনেকটা বেশি রয়েছে, তাই এটাকে বলা হচ্ছে কি বৃহত্তম। ঠিক যেমন নীল নদীকে বলা হয় দীর্ঘতম, আমাজন বা অ্যামাজন যেটা, সেটা হচ্ছে সেগুলো আমি আসছি। এখানে যখন আমরা গঙ্গা নদীটাকে দেখি, এটা কিন্তু পৌরাণিক, এটা পৌরাণিক কেন? প্রশ্ন আসতেই পারে। এখন যে হারে পরিবর্তন হচ্ছে, তুমি এটা আশা করো না যে তোমাকে প্রশ্ন দিয়ে দিল উত্তর ভারতে বা গঙ্গা নদী কোত্থেকে উৎপত্তি হয়েছে, কোনোদিন দেবে না। এখন যে অবস্থা, হঠাৎ করে দিয়ে দিল পৌরাণিক নদী কি, শুনেই তো নি গঙ্গা। ঠিক আছে, আজকে যেখানে ভালো হয় শোনো, আজকে যেখানে হিমালয় পর্বতের অবস্থান, আগেটা ছিল না। আগে টেথিস নামক এক অগভীর সমুদ্র ছিল, টেথিস। আঙ্কারা ল্যান্ড আর গন্ডোয়ানা ল্যান্ড ছিল তার দুই ধারে। এবার সেখান থেকে ক্ষয়িত পদার্থ সমূহ, মেনলি পলি, এখানে এসে জমা হলো। পরবর্তীকালে আমরা দেখলাম বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ায় আমাদের হিমালয় পর্বত সৃষ্টি। এই হিমালয় পর্বত সৃষ্টি হওয়ার আগেই কিন্তু গঙ্গা নদীর অবস্থান ছিল, তখন নামটা গঙ্গা পাবো না। এই কারণে এটা বলে পৌরাণিক। তা গঙ্গার যখন উত্থান হলো বা পেলাম, গঙ্গায় দেখা যাচ্ছে আমরা তিনটে স্টেজ পাচ্ছি। যে স্টেজগুলো হলো উচ্চগতি, মধ্যগতি আর তা যে নদীর মধ্যে এই তিনটে স্টেজ বর্তমান, তাকে বলা হয় আদর্শ নদী। তিনটে স্টেজই কিন্তু থাকতে হবে। তা এটা গেল গঙ্গার একদম সাধারণ পরিচয়, একদম সাধারণ। কিন্তু এবার আমি যে প্রশ্নটায় আসার চেষ্টা করছি সেটা হচ্ছে, আমাদের তো বিভিন্ন টাউনগুলো রয়েছে নদীর ধারে। এবার একটা কথা, হিমালয় তো অনেক ফাঁকা জায়গা, থর মরুভূমিতে তো অনেক ফাঁকা জায়গা। আমরা উত্তর পূর্ব ভারতে যাবো, প্রচুর জায়গা, কিন্তু সেখানে তেমন জনাকীর্ণ হয়নি কেন? এটার প্রশ্ন আসে। আবার দেখো, যেহেতু বড় হচ্ছে, বড় হয়ে পড়ছো, একটা প্রশ্ন আসে। মনে আছে সিঙ্গুনি আন্দোলন হলো, তারপর এই সরকার আসলো। কথা হলো কারখানা, যে কোনো কারখানা কি কারণে চাষাবাদ হয় এরম জমির উপরে? ভালো প্রশ্ন, লক্ষ্য করল। তেমন হচ্ছে নদীর পাশে কি কারণে টাউনশিপ বা নগর গড়ে ওঠে? কারণ একটা, লক্ষ্য, আমরা আগে কি ছিলাম? যাযাবর ছিলাম না, তারও আগে ছিলাম কি, যা কিছু মারতাম তা খেয়ে নিতাম কাঁচা। তারপর ধীরে ধীরে দেখলাম আমাদের সাথে কিছু জন্তু আমাদের সাথে থাকতে শুরু করে। সেগুলো মেনলি ছিল তৃণভোজী।
এবার ততক্ষণে আমরা গুহাতে রয়েছি বা বাসা তৈরি করতে শিখে গেছি, আগুন জ্বালাতে শিখেছি, খাদ্য তৈরি করতে শিখেছি। কিন্তু ব্যাপারটা হলো ওই যে আমরা যে পশুগুলো, এটা মেনলি গবাদি পশু, ওদের ঘাসটা তো খাওয়ার জায়গাটা নির্দিষ্ট, ওটা যেই শেষ হলো আমরা এরকম তো আমাদের জীবন কিন্তু চলেছে। তাই এবার যখন ফসল ফলাতে শিখলাম তখন আমাদের স্থিতি দেখা গেল নদীর ধারে কি হলো, ভালো ফসল হয়, প্লাবন ভূমি হেতু। এবার প্রচুর পরিমাণে যে ফসল তৈরি হলো, সেই ফসলটা তো তুমি পরিবারের জন্য শেষ করতে পারো। দেখো ধীরে ধীরে আসলো বিনিময় প্রথা। এখন দেখেছো তারা ওই কড়ি কিনা যায় না, ওই যে বিয়ে সময়টা কড়ি যায় না, যেরকম বা ছোটবেলায় তো কড়িগুলো দিয়ে খেলতেও এরকম টাইপ থাকে না, লক্ষ্মী পুজোর সময় ধানের উপরে দেয় কেন আগে এবার কথা হচ্ছে আগে ছিল বিনিময়, বিনিময় দেখা গেল আমার 3টে ছাগল আছে, তোমার হয়তো 2টো গরু আছে বা কোনো কিছু আছে, অথবা ধান, কি বলে স্যার আপনার তো ধান প্রয়োজন খাওয়ার জন্য, চাল, আপনি চাল নেন, আমাকে ছাগল বিনিময় করুন, ভালো কথা। বিনিময় প্রথা যখন প্রতিদিন বাজারজাত হয়ে গেল তখন কড়ি প্রথা আসতো, কড়ি। এবার হলো তুমি বললে ওই কেজি হ্যাঁ তো আজকে কেজি, আগে তো ছিল, আগে পুয়া ছিল, গন্ডা ছিল, এইগুলো ছিল। বা দাঁড়াও তোমরা দেখো, আমি দেখতে পেয়েছি, তারপরে আমি বেশি দেখতে পাবো, দেখতে পেয়েছি। তা বাবার সাথে যখন থাকতাম, আমি শিলংয়ে থাকতাম বা তুরা মানে মেঘালয়ের যে তুরায় থাকতাম, মানে মাংস বিক্রি হতো, মাছ বিক্রি হতো, আমি দেখেছি এরা বড় বড় পাটার মধ্যে দিত, সেটা নিয়ে তাহলে থোকে বিক্রি হতো, থোক বলা। এখন দেখো বাজারে যদি শেষের দিকে যাই, 12:30টার নাগাদ থোকে মাল। আগে কেনা তো পাল্লাতে, এখন আর পাল্লাতে কেনারও সাহস পায় না। অবশ্য আজকে আলু কম দামে পেয়েছি, আজকে আলু পেয়েছি 33 টাকা, তোমার 35 টাকা করেছিল। দেখো আজ থেকে 6-7 বছর আগেও দেখো যখন আলু উঠতো, ছোট ছোট আলু, ওই আলুর দম খাওয়ার জন্য আমি নিজে 2 টাকা কিলো এনেছি, আমি নিজে 2 টাকা আলু এনেছি, 2 টাকা কিলোই তো 4-5 বছর আগে। ইভেন 5 টাকা 7 টাকাও আলু ছিল। তখন কি করতাম, পাল্লা নিতাম, পাল্লা মানে কি 5 কেজি নিতাম, তাহলে 35 টাকা না 35 টাকা হয়তো, কথা 5 কেজি আর 5.5 কেজি দিয়ে দিত, তাহলে এরকম বাজার শুরু। তা কি কারণে এই বাজারটা বা গ্রামটা নদীর ধারে হতো? কারণ একটা, দেখো নদীতে জলে আমার বসবাস করেছি, জলে না জলের পাশে, আমার বেঁচে থাকার রসদ তো একটা জলও বটে। আর নদী তীরবর্তী অঞ্চলগুলো বা প্লাবিত অঞ্চলে যেটা জলবায়ু সেটা মনোরম হয়, না উষ্ণ না শীত। পাশাপাশি আমি যে জায়গা ছিল চাষাবাদ করেছি। এবার যেটা হলো বিনিময় প্রথা বা বাজার প্রথাও, দেখা গেল ওর বাড়িতে পটল হয়েছে, তোমার বাড়িতে শাক হয়েছে, আমার বাড়িতে ইয়ে হয়েছে, এক্সচেঞ্জ করতে হবে তো, কোথায় করবো সেটা হলো বাজার। এইবার বললাম নবদ্বীপ নামক গ্রামে বাজার রয়েছে। শোনা গেল নবদ্বীপ নামক যে গ্রামটা, সেই গ্রামের বাজারে ভালো ভালো জিনিস, আশেপাশের লোক আসা শুরু করলো না, জনাকি নদী। এবার কিছু লোক ব্যবসার জন্য কি করলো না, নবদ্বীপেই থেকে যায়, বাড়িঘর তৈরি হলো। তাহলে অটোমেটিক্যালি দেখো কৃষিকে কেন্দ্র করে ধীরে ধীরে জনসমাগম হতে শুরু করলো। কৃষিকে কেন্দ্র, কৃষি কিসের জন্য এসেছে, নদীর জন্য এসেছে। তাহলে নদী ডেকে আনলো কৃষিকে, কৃষি ডেকে আনলো বাজার প্রথাকে, বাজার প্রথা ডেকে আনলো জনসমাগমকে, জনসমাগম নিজের উদ্দেশ্যে এর জন্য বাড়িঘর তৈরি করে শুরু হলো লোকালয়। এই লোকালয়টা যখন আরো বড় হলো, আরো আধুনিক হলো, তখনকার দিনের আধুনিক, তখন ধীরে ধীরে কি নগর গড়ে উঠলো। তাহলে সবকিছু দেখো গঙ্গা না মানে যে কোনো নদীকে কেন্দ্র করে। তার জন্য বলা হয় যে কোনো শিল্প করা হয় নদীর ধারে, বা কি কারণে, একটা কারণে আমার তো লোক দরকার, লোকপুত্র। আর মনে রাখবে কোনো যখন শহর বা গ্রাম
মানে যেখানে শিল্প স্থাপন করা হচ্ছে সেখানের জন্য যখন তুমি লোক নিচ্ছ, শ্রমিক, তখন কিন্তু সেই অঞ্চলেরই নিচ্ছ। হ্যাঁ, তুমি বলে কেন স্যার বাইরে? হ্যাঁ, বাইরে থেকে নেওয়া হচ্ছে কাদের? এক্সিকিউটিভদের নেওয়া হচ্ছে, শ্রমিকদেরকে তো না। তাহলে আমার লোকের দরকার। হ্যাঁ, লোকের যোগাযোগ যাতে ভালো থাকে। এবার বাড়ির সামনে, কারখানার সামনে যদি আমি লোক পাই তা তো আমার ভালো, তো আমার তো ভালো, অ্যাজ এ মালিক অব দি কারখানা ভালো, সেভাবে করুন। তার মানে দেখছি নদীর ধারে ধারে আমাদের বেশ কিছু শহর জেগে উঠেছে, এবং যে শহরগুলো জেগে উঠেছে, যেগুলো পরীক্ষাতে আসে, আমি সেইগুলো নোট করে রেখেছি, আমি সেটা দিচ্ছি। হলো, আজকে তো মনে হয় ইয়েতে যাওয়াই যাবে না, মানে মাইকের অত্যাচার, হেমাত্র ঘুম লেগে যাবে এরকম। হ্যাঁ, এত বড় বড় যে বাচ্চাগুলো ঘুম করে থপড়া আওয়াজ হয় একটা, ওইগুলো সবার আগে কম ভালো। গঙ্গাকে আগে লিখতেই হবে। গঙ্গা স্নান করো, জীবনে পবিত্র হবে। আমি ঠিক বুঝে পাই না, আমরা গঙ্গাকে বোকা বানাই না আমরা নিজে বোকা। এই যে বাড়িতে আমার কেঁচা লাগে, কেন গঙ্গায় চান করবো? শোনো, একটা জিনিস পরিষ্কার করতে করতে মরার আগে হরিনাম করে আমার কিছু হবে না। সারা জীবন আমি প্রভুকে চিনলাম না, প্রভুকে ডাকলাম না, এখন এক্সপায়ারির দিকে যাচ্ছি, বা আমার বিপদ হয়েছে, প্রভু জীবনে আসবে না। যদি থাকে, আছে কি নেই জানি, জীবনে আসবে না, তাহলে প্রভুকে ডাকতে হবে না। ঠিক তেমনি গঙ্গাতেও তুমি রেগুলার স্নান করো, তোমার কয়েকটা রোগ হবে না, স্রোতের জন্য, আশীর্বাদের জন্য। এবার আর একটা জিনিস, আমরা এত পাপিষ্ট ব্যক্তি, আমরা এত পাপিষ্ট, গঙ্গায় যাই, চান করি, পাপ ধুয়ে যাই, তাহলে এই পাপটা গঙ্গায় দিয়ে আসলাম না, তো মানে দিয়ে আসলাম তো কি ধরনের লোক আমি? আমার পাপটা ওখানে দিয়ে দিয়েছি। তার মানে যত পাপ করবো গঙ্গা গিয়ে ডুব মারবো, শুদ্ধ হয়ে যাবো। মানে আমরা বোকা না গঙ্গাকে বোকা বানায়, ঠিক মাথায় ঢুকে না। হালকা দুদিন তারা করবো, সবার আগে আসছে আমি এই জায়গাটা আমার ভালো লাগে, লিখে দিলাম পাটনা গঙ্গায় ধারে। বলে না, এই পাটনার নাম কিন্তু আজকে পাটনা, আগে কিন্তু পাটালিপুত্র বা পাটলিপুত্র মনে থাকলো আমাদের। তাহলে আজকে কিন্তু গঙ্গা, আর সরি আজকে পাটনা, আজকে বিহারের রাজধানী, আজকে বিহারের রাজধানী। আচ্ছা, বিহার তো আগে একটা ছিল, এবার বিহারকে কেটে দুটো করা হয়েছে, আমরা জানি, একটা ঝাড়খণ্ড আর একটা বিহার। এই বিহার, প্রাক্তন বিহার বা বর্তমান বিহার, যেই বিহার হোক, তার রাজধানী কোথায়? পাটনা, এবং সেটা কোথায়? গঙ্গা নদীর ধারে অবস্থিত। দু নম্বর, এই জায়গাটা লিখতে হবে, উত্তরপ্রদেশ যেতে হবে, কানপুর আসতে যাবে, কানপুর কার ধারে? গঙ্গাতে। আমি কিন্তু যেগুলো লেখাচ্ছি সেগুলো পরীক্ষায় এসছে, প্রচুর তো লিখে না। গঙ্গার যদি একটা ম্যাপ বের করা হয়, তার পাশে যা আছে মুখস্থ করতে হবে। তৃতীয় যেটা বলে, খুব সুন্দর জায়গা, হরিদ্বার। তাহলে গঙ্গার ধারে কে? পাটনা। গঙ্গার ধারে কে? কানপুর। গঙ্গার ধারে কে? একজন আবার বলছে নবদ্বীপ গঙ্গার ধারে। দাঁড়া, ভালো বাজে লাগে এই দেখে। বাচ্চাটার ভূগোল ছিল, মানে গ্র্যাজুয়েশন লেভেলে তর্ক করে বর্তমানের কিছু ফালতু গুরুজিদের টিভিতে দেখা। নবদ্বীপ কখনোই গঙ্গার ধারে না, কেননা নবদ্বীপ দিয়ে যে গঙ্গা প্রবাহিত হয়েছে তার নাম তো গঙ্গা নাই গো, তার নাম কি? ভাগীরথী। গঙ্গায় আসলে তো তার নামটা জানতে হবে, তার নামটা হচ্ছে, তাহলে আমি বলবো ভাগীরথীর পাশে আমার এই গঙ্গা, ভাগীরথী গুণ। নবদ্বীপ থেকে একটু এগিয়ে যাব, নাম হচ্ছে ঝালুইডাঙ্গা, বা অনেকে বলে জালুইডাঙ্গা। সেখান থেকে কিন্তু গঙ্গার দ্বিতীয় গতি বা নিম্ন গতি শুরু হয়ে যাবে। ক্লিয়ারটা মনে থাকবে আমার, কেন এটা একবার বিশেষ প্রশ্ন এসেছিল, মানে ইন্টারভিউতে করেছিল।
হ্যাঁ কোথেকে এসছেন বললো নবদ্বীপ থেকে। মহাপ্রভু বলছেন আমার মহাপ্রভুর জন্য সে জিজ্ঞাসা করবো না, আর জাস্ট বলা হোক যে আপনার নবদ্বীপটা কোন নদীর ধারে, যাক বাচ্চারা কি বললো। তারপরে এই বাচ্চাটা এইটাতে ফলস খেয়ে গেছে, এইটাতে ফলস খেয়ে গেছে। যাক যাক যাক। দ্বিতীয় হচ্ছে, অনেকে বলো তোমরা এই আমাদের প্রাণের শহর কলকাতাকে বলে গঙ্গা নদীর ধারে, ভুল বলেছিস। গঙ্গাই বটে, নামটা তো তার গঙ্গা না, নামটা তার কে মনে রাখবে। এইরকম মনে রাখতে হবে। ঠিক আছে, এটা গেল কার, এটা গেল গঙ্গা নদী। এরপরে দেখো আসছে যমুনা। যমুনা এটাকে আগ্রা মনে রাখবে। আজকে আমি বলি প্রাণ কেন্দ্র, আচ্ছা মুঘল যুগ তার একটু আগে যাব। আমরা জানলাম কলকাতা ভারতের রাজধানী, পরবর্তীকালে দেখলাম দিল্লিতে শিফট, কিন্তু তার আগে তো দিল্লিতে রাজধানী ছিল মুঘল যুগের। তারও কিন্তু কিছু আগে মুঘল যুগের যে মানে মুঘল যুগের প্রথম দিক যখন, তখন তো আগ্রাতে রাজধানী ছিল, তারপরে দিল্লিতে। আগ্রায় একটা জিনিস দেখি লোকেরা বলে, আমরা জানি সেটা হলো তাজমহল। জীবনে আসবে না তাজমহল কে তৈরি করেছে? শাহজাহান। জীবনে আসবে না, কিন্তু মনে রাখতে তাজমহলের স্থপতি, স্থপতি মানে আর্কিটেকচার ঈশা বেদা খান। কি বললাম? এটা আমাকে মনে রাখতে হবে। দ্বিতীয়টা মনে রাখতে হবে, এই আগ্রার সাথে তাহলে কি শাহজাহান যুক্ত, হ্যাঁ কিনা? শাহজাহান, এই যে শাহজাহান যুক্ত, মনে রাখবে ইনি দিল্লির মসনদ, দিল্লির মসনদ যেটা, সেটাতে 49 ইয়ার্স ছিল। কত ইয়ার্স ছিল? আরো একজন ছিল 49 ইয়ার্স, দ্যাট ওয়ান ইজ মহামতি আকবর। আরেকজন কে ছিলেন? এই তাহলে এই দুজনকেই আমরা দেখছি যে অনেক 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 সময় এরা দিল্লির মসনদে ছিল, বা বলতে পারো দিল্লিকে শাসন করছিল। এবার ঘটনাটা হলো দেখো, শাহজাহান যে শেষে শেষে কম বেশি 24টা বছর উনি দাক্ষিণাত্যে কাটিয়ে দিয়েছেন। তা দাক্ষিণাত্যে কাটাবার পিছনে কারণ আছে। কি কারণে? আমরা শিবাজিকে দেখব, মারাঠা শক্তি উত্থান দেখব, মেনলি মারাঠাদের দমন করার। আরেক জায়গায় দেখবো তুগলকের কাছে, সরি মোহাম্মদ বিন তুগলকের কাছে এখন যাবো, তখন দেখবো উনিও কিন্তু দক্ষিণ ভারতে ট্রান্সফার করে নিলেন তার রাজধানী। দুটোর কিন্তু দুটোর পয়েন্ট আলাদা। উনি চেয়েছিলেন দিল্লিকে রক্ষা করতে, যাতে বহিঃশত্রু আক্রমণ, তার জন্য নিচে চলে এসেছিলেন। আর ইনি চেয়েছিলেন যে দক্ষিণ ভারতে যে বিপ্লব শুরু হচ্ছে, সেটাকে দমন করার জন্য। ফলে দু ক্ষেত্রেই কিন্তু দিল্লি অরক্ষিত হয়ে গেছে। দু ক্ষেত্রেই দিল্লি, ও সরি ভুল হয়েছে, এটা শাহজাহান না, এটা ঔরঙ্গজেব হবে। সরি, শাহজাহান ঔরঙ্গজেব ছিল, সরি শাহজাহানটা, এটা হবে ঔরঙ্গজেব। শাহজাহান ঔরঙ্গজেব। কিন্তু শাহজাহানের যেটা বলছিলাম, শাহজাহানের কি হয়েছিল, মানে লিখেছি শাহজাহান, ব্রেনের মধ্যে রয়েছে ঔরঙ্গজেব। না, এরকম জিনিস হয় মাঝে মধ্যে। একদিন মনে আছে বোর্ডে অঙ্ক করাচ্ছিলাম, বারবার যে যোগ ছিল মনে একটা অত্যন্ত সাধারণ, মাথায় ক্যালকুলেশন হচ্ছে ঠিক, যখনই বোর্ডে লিখছি এক কম হচ্ছে, প্রায় সেটা 10 মিনিট কেটেছিল। সে যাক, এই যে বললাম, তাহলে ঔরঙ্গজেব, শাহজাহান না, এটা ঔরঙ্গজেব।
49 ইয়ার্স ছিল, ইনিও ছিলেন 49 এর। এ টোপাই টোপাই এ টোপাই বাইরে আয় বাইরে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। বেরিয়ে গেল তাড়াতাড়ি আয়। ওই দেখ তোর বন্ধু এসছে। বাস হয়ে গেল। এই বিড়াল সহ তোকে বাইরে, এ ঘরে বসে বিড়াল। আরে বিড়াল গুলো যাচ্ছে, সে যাবে ছাড়া আমরা। তাহলে 49 ইয়ার্স লাস্ট 24 ইয়ার্স ছিল। আচ্ছা, মা তো মৌলবাদী ছিল, কিন্তু আমি আসলাম শাহজাহান। কেন? তাজমহল তৈরি হয়েছিল। হ্যাঁ, তাজমহল। তাহলে এই যে তাজমহল যে তৈরি করলো কে? শাহজাহান। অ্যাকচুয়ালি হিসাবে দেখা কারণ এনার সময়ে, শাহজাহানের সময়, আরে ক্লাস করাচ্ছি আমি। বিড়াল নামা বিড়াল নামা নামা বিড়াল বিড়াল নামা বিড়াল নামা বিড়াল নামা। দুধ বের করলো, দুধ বেরিয়ে গেল, বাটি করে ফ্রিজে দুধ খাই না, ফ্রিজে খাই না, বাটি করে নিয়ে গ্যাসে গরম করতে যাচ্ছে। আচ্ছা তৈরি হলো। লক্ষ্য করো, এই শাহজাহানের আমলকে বলা হতো সুবর্ণ যুগ। কারণটা, এটার কারণ হলো সুবর্ণ যুগ, কিন্তু খুব ভালোভাবে বুঝতে গেলে লোহার মরচি পড়া বা মরচে পড়া এনার সময় শুরু হয়েছিল। কি কারণ? ওনার দীর্ঘ রাজত্বে কোনো বহিঃশত্রুর আক্রমণ ঘটেনি, নাম্বার ওয়ান, কোনো বিদ্রোহ ঘটেনি। এর ফলত কি হলো, কোনো আক্রমণ না করার, বিদ্রোহ না করার পরে এনার যে ফোর্স ছিল, সৈন্যবাহিনী ছিল, ধীরে ধীরে কি হয়, ধারহীন হয়ে যায় না। আর দ্বিতীয় কথা, ইনি দুহাতে রাজকোষের অর্থ ব্যয় করেছিল। কিসে? শিল্পে, সঙ্গীতে, নৃত্যে। ফলে অ্যাডমিনিস্ট্রেশন যেটা অ্যাডমিনিস্ট্রেশন এবং তোমার যেটাকে বলে ডিফেন্স ডিপার্টমেন্ট, সেটা সম্পূর্ণ অরক্ষিত হয়ে গেছিল ফান্ডের অভাবে। তার মানে এনার রাজত্বকালকে যে আমি বলবো যে সবসময় সুবর্ণযুগ না, সুবর্ণযুগ সামনের দিকটা, পিছন দিকটার একটা পার্ট রয়েছে। এনার সময় থেকে কিন্তু শুরু হয়ে গেল ভাঙন, এবং সেই ভাঙনটা মোটামুটি অপটিমাম পজিশনে পৌঁছালো ঔরঙ্গজেবের সময়। মানে মাঝখানে আকবর ঢুকে গেল কেন? এই আগ্রাতে আনতে গিয়ে ব্যাগরা শুরু হয়ে গেছে। তাহলে এই যে আকবর, এটাকে বলা হতো মহামতি। অনলাইনে ভয় লাগে তো। ব্যাপারটা হচ্ছে, দেখো মহামতি কেন বলা হতো। আকবর বুঝতে পেরেছিলেন ভারতের শাসন যদি দীর্ঘস্থায়ী কায়েম করতে হয়, একটাই ফল, দুটো সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করতে হবে। সেই জিনিসটা তিনি করেছিলেন। কেন? তার রাজসভাতে যে রত্নগুলো ছিল, সেই রত্নের মধ্যে কিন্তু হিন্দু রত্ন বেশি ছিল। সেখানে কিন্তু ঔরঙ্গজেবকে একটু উল্টো দেখবো আমরা, কট্টরপন্থী ছিল। এবং আমি মারাঠার কথা যখন বলছি, মারাঠার কিন্তু মেনলি হিন্দু দমন করতে গেছে। ওখানে কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার ছিল না। তা আকবর যেমন শক্তিধর ছিলেন, তেমন কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার তার ছিল। এই কারণে তিনি বের করলেন কি, দিন ইলাহি। খুব ভালোভাবে লক্ষ্য করো, আমি তোমাকে বারবার কেন বলি, আরে আমি তোমাকে বারবার কেন বলি, দেখো আমরা জানি আমরা কেউ কিন্তু পার্মানেন্ট না, ফরএভার না, কিন্তু প্রত্যেকে চায় নিজের তৈরি জিনিসটা যাতে অক্ষত থাকে। আকবর তো জানতেন উনি তো আর মানে এভারলাস্টিং না, তিনি চলে গেলেও যাতে শাসন ব্যবস্থায় এদের আধিপত্য কায়েম থাকে, সেই চেষ্টা করেছিলেন। সেই চেষ্টা করে কিন্তু উনি যে প্রবর্তন করলেন, কি করলেন, দিন ইলাহি, সেটা কিন্তু হিন্দু মুসলমান দুটো ধর্মই গ্রহণ করতে।
তাহলে আকবর যে ভিত রচনা করেছিল রাষ্ট্র ব্যবস্থা বা তার শাসনকে দীর্ঘস্থায়ী করতে, সব ঠিক ছিল, কিন্তু দেখা গেল আমি এনাকে দেখব শুরু হলো, তারই অলক্ষ্যে ধ্বংস শুরু হলো, এবং সেই ধ্বংসটা সম্পূর্ণ মোটামুটি লাস্ট স্টেজে চলে গেল কার সময়? পড়ে গেল না বাষ্প অনেক আছে। জিওটা নিস না, আরে ওই বাস্কটা রাখ, ওটার মধ্যে ওই লোগোটা আছে না, কি ওটা কি বলে, কিউআর কোড। টোপাই ওটা নিস না রে, ওটা তাহলে নষ্ট করে দেবে না রিটার্ন। আচ্ছা কোথায় ছিল এটা গেল ক্লিয়ার। তাহলে যমুনা আসতে গিয়ে এত কিছু ঝামেলা করলো, ঝামেলা করা উচিত ছিল না আকবর। এরপর যমুনা তীরে আছে কি আছে? দিল্লি। দিল্লিটার পরিচয় কি? আমরা প্রাচীন দিন থেকেই আমরা দিল্লিকে আজকে রাজধানী দেখি আজকে, কিন্তু দেখা যাচ্ছে দিল্লির আগে যেটা রাজধানী ছিল সেটা ছিল আমার কলকাতা। কত সালে যায়? কিন্তু 1911 সালে দিল্লিতে গেলেও দিল্লির কিন্তু শাসন ব্যবস্থা মানে ভারতের শাসন ব্যবস্থা গ্রহণ করে। তার পরের বছর হয় দিল্লির রাজধানী। ক্লিয়ার আছে? দিল্লিতে এখন কি আছে? অরবিন্দ কেজরিওয়াল। কালকে মনে হয়, কাল না দিয়ে ইস্তফা দিয়ে, হ্যাঁ না ছাড় তো পেয়ে, তারপর ইস্তফা দেবে কবে? আগামীকাল করবো, হ্যাঁ ইস্তফা দেবে। হ্যাঁ আম আদমি পার্টির উনিও কিন্তু একটা আন্দোলন থেকে এসছেন। আন্না হাজারে তখন কংগ্রেসের পিরিয়ড ছিল। এই যে বোম্বেতে কোথায় তোমার ধর্ণা মঞ্চ ছিল, উনি কিন্তু অনশন করেছিলেন। তারপরে উনি উঠে এসছেন, সে বলে কংগ্রেসের এগেনস্টেই ছিল। সে যাক, কারণ কংগ্রেসের বললে ভুল, শাসকের এগেনস্টে ছিল। শাসনকে করছিল কংগ্রেস, করছিল। নেতৃত্বকার ছিল ডক্টর মনমোহন সিং, যে কম বলতো কিন্তু যা বলতো সলিড বলতো। পরেরটা বললাম অসুবিধা আছে। আচ্ছা তারপর এটা আসছে আর জায়গায় যাবো, মথুরা। আচ্ছা আমি দিয়ে দেবো, বাসন দিয়ে দেবো। তাহলে কি যমুনার তীরে পেলাম আগ্রাকে, অনেকক্ষণ কথা বলা হলো। দ্বিতীয় পেলাম কাকে? দিল্লিকে। তৃতীয় পেলাম ওদের। সব কটা পয়েন্ট কিন্তু তুমি মনে রাখার চেষ্টা করবে, যদি মনে করো যে জিকেটা আমি খুব ভালোভাবে করবো, হলো, নয়তো অর্থ ব্যয় ছাড়া কিছু হবে না। কিছু প্রশ্ন আছে তোমার? প্রশ্ন আছে? প্রশ্ন আছে কি তোমাদের? প্রশ্নটা থাকে না, এটা বুঝতে পারি না। বাংলাদেশে যে একটা ব্রহ্মপুত্র কি নামে ঢুকছে না, সেটা তো তোমার মেঘনা নিয়ে যাবো, সেটা পরে। এবার অলকানন্দা, এটা আবার কিন্তু অলকানিক না, অলকানন্দা। অলকানন্দা এখানে আছে, না হলে মারবে আমাকে। বদ্রীনাথ, বদ্রীনাথটা কি টেম্পল? শিবের টেম্পল। এবার সতলুজ, সতলুজ নদীর ধারে পুরো মানে গড়ে উঠেছে লুধিয়ানা আর ফিরোজাবাদ। লুধিয়ানা, ফিরোজাবাদ আর লুধিয়ানা লিখে নাও। লিখেছ? ছিলাম। এর পাশে উঠেছে শ্রীনগর। একটু কথা বলবো। খাচ্ছে খিদে পেয়ে যাবো না, তাহলে দুটো বিস্কুট দিয়ে দে। এসছে? এবার গোমতী, গোমতী বা গোমতী দিয়েছি, গোমতী
লখনৌ আর জৌনপুর, জৌনপুর আর লখনৌ, লখনৌ তো লিখে না দেবো কথা বলছি, জৌনপুর লখনৌ লিখে নাও। একে একে টেস্টে কি করে দিয়ে যাবে? তোমাদের বাড়িতে এরকম অত্যাচার আছে? বিড়ালের কুকুর ঠিক আছে, তোমার হ্যাঁ না কুকুর তো আমার এখানেও দেখো তো হলো, কুকুরের জন্য হ্যাঁ তেল ঝোলে না, আলাদা একটু খাবার দোতলায় গেটের সামনে থাকে কুকুরটা। তার ঢুকতেই পারে না বাড়িতে মানে। আচ্ছা ছাড়ো, এটা গেল তাই তো। এরপরে দেখো পরীক্ষায় দিয়েছি কেমন, দেখো পরীক্ষায় এরম দিয়েছিল কোটা, কোটা কোন নদীর ধারে? হ্যাঁ রাজস্থানেরই কোনো হ্যাঁ বলো, এটা হচ্ছে চম্বল নদী। কি বললাম? এবার যে আনকমন যখন আছে তখন কনফিউশনটা হয় না। আবার জব্বলপুর, জব্বলপুর, জব্বলপুর হচ্ছে নর্মদার ধারে। হ্যাঁ জব্বলপুর নর্মদা লিখে দাও। ব্রহ্মপুত্র লেখাচ্ছি না, পরীক্ষা দিয়েছিল গুয়াহাটি, গুয়াহাটি ব্রহ্মপুত্র নিজের সকলে আমরা জানি। মহানদী বললাম না, কটক, কিন্তু যেটা বলবো লিখেছে তিরুচিরাপল্লী। হ্যাঁ তিরুচিরাপল্লী কোথায়? তিরুচিরাপল্লী দক্ষিণ ভারতে, তাহলে আমি আজকে কোনো দক্ষিণ ভারতের নদী হবে হলো, তারপরে কাবেরী, কাবেরী নদী। আরেকটা দিয়েছে কার্নাল, কার্নুল, CARNOL, CARNOL, কার্নুল কোন নদী? এটা আমাকে বের করতে হয়েছিল। তুঙ্গাভাদ্রা, তুঙ্গাভাদ্রা নদীর ধারে। এবার একটু দেখে নাও, দক্ষিণ 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 দেখে নাও। তার কোনো প্রশ্ন থাকলে বলো। এইগুলো সবকটাই তোমার পরীক্ষাতে এসে, বুঝলে তো? নয়তো ওই ফালতু ভলিউম বাড়িয়ে তো লাভ নেই, যে অনেক কটা গানা গুচ্ছের নাম দিয়ে কোনো অসুবিধা হলে বলো, তারপরে আমরা ওইটা আছি। কোনো অসুবিধা নেই। একটা কথা মনে হয়, বারবার যে কথাটা বলা হয়, জিকের ওপরে এখন একটু এক্সট্রা লেবার দাও। আমাদের ওই ফিল্ডগুলো তো হয়ে গেছে। যে কথাটা আমি বলি, 6 থেকে 7 মাস সময় লাগে পুরোপুরি পুকুরে জাল ফেলতে। যারা জেলে হয় তাদেরকে নিয়ে চাকরি করে একটা খুব ভালো জিনিস শেখা যায়, চোরের থেকে শেখা যায়। মনে রাখবে, যখন কোনো চোর চুরি করতে আসে, ও সবার আগে কিন্তু চেষ্টা করে সেখানে উঠতে, টপ ফ্লোরে উঠতে, যাতে ওখান থেকে আমি মোটামুটি দেখে নিতে পারি কোথায় কোথায় পালাবো, কি করে পালাবো। সে যদি একতলায় চুরি করে, সারা মার খেয়ে উঠে যাবে। চোরের থেকেও ভালো জিনিস শেখায়। ঠিক তেমনই এই যে পুকুর, পুকুরের ছিপ দিয়ে যখন মাছ ধরো, 1, 1.5, 2খানা পাও।
জাল দিলেও তো পুরোটা দিচ্ছ না, কিন্তু তোমার কাজ হলো আমি যাতে মিসফায়ার না হই। খাটবো তো বটে, খাটছি তো বটে, খাটাটা যাতে পুরোপুরি আমার কাজে লাগে। তার জন্য তুমি কি করো, জেলে পুরোপুরি পুকুরটাতে জাল ফেলো না, দিয়ে টানতে 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 আনলে। এবার জালে তো প্রচুর মাছ পড়েছে, তুমি দেখবে যারা জাল টানে তারা কিছু কিছু মাছ ছেড়ে দেয়, ফেলে দেয়, আর যেটা হবে সেটা হয়। ঠিক তেমন হতে হবে, জালটা পুরো পুকুরেই ফেলতে হবে। আর যে পরীক্ষা পছন্দ আমি দেবো না, ছোট ছোট মাছ ফেলে দিলাম, কিন্তু জাল পুরোটাই দিতে হবে, নয়তো কিন্তু ওই বড় মাছ কখনোই ওতে ফাঁসবে না। দেখ এবার যেটা বলছি, হ্যাঁ কিছু লাগাবো না, বিড়াল খাওয়া খাইয়ে তারা। দেখো কতদিন একটা কথা বলছিলাম তোমাদেরকে, ইয়ে পার্টে এসেছিলাম কতদিন, আমি কনস্টিটিউশনে একটা পার্টে এসেছিলাম না, যে কোনখান থেকে কিনে হচ্ছিল, কোন জায়গায় এসেছিলাম মনে আছে কারণ? ইউকে থেকে নেওয়া হচ্ছে। আচ্ছা আমি একটা জিনিসে একটু ডিসকাস করবো, মনে রাখবে যে 75% মোর অর লেস 75% তো ওই ভারত শাসন আইন 35, তা ভারত শাসন আইন থেকে আমরা পাবো, সেটা আমরা পরে আসছি, যেটা কথাটা বলতে হবে। দরজাটা বন্ধ করতে হয়। মানে কথা হলো অবজেক্টিভ রেজুলেশন, তাই তো? অবজেক্টিভ রেজুলেশনটাই কিন্তু পরবর্তীকালে কি হয়েছিল, কনস্টিটিউশন। এই দরজাটা বন্ধ কর। তাহলে অবজেক্টিভ রেজুলেশন কে দিয়েছিল মনে রাখবে, নেহেরু। নেহেরু এটা কোথায় দিয়েছিল তোমাকে মনে রাখতে হবে, এই অবজেক্টিভ রেজুলেশনটা দিয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে, তাই তো? উনি যে অবজেক্টিভ রেজুলেশনটা দিলেন, এটাই কিন্তু পরবর্তীকালে বা একে বেস করেই পরবর্তীকালে কি হলো আমাদের কনস্টিটিউশন। এবং আমাকে মনে রাখতে হবে এই যে অবজেক্টিভ রেজুলেশন যে ছিল, এর যে ভাষাটা, এর যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু ছিল কনস্টিটিউশন অফ ইউএসএ। তাহলে অবজেক্টিভ রেজুলেশনের একটা ভাষা ছিল, সেই যে ভাষা, সেই ফরম্যাট কিন্তু আমরা নিয়েছি কোথা থেকে, ইউএসএ থেকে। মোট কথা হলো এই যে আমাদের প্রিম্বল, তাহলে এই প্রিম্বলটাই নেওয়া হচ্ছে করতে। এবার আরেকটা জিনিস, এবার এটা আরেকটা যে ল্যাঙ্গুয়েজ, যেমন এটা প্রিম্বলের ল্যাঙ্গুয়েজটা নিলাম আমি ইউএসএ থেকে, তেমনি কনস্টিটিউশন অফ অস্ট্রেলিয়া, কনস্টিটিউশন অফ অস্ট্রেলিয়া থেকেও কি আমরা নিয়েছিলাম, আচ্ছা মনে রাখবো। তাহলে খুব ভালোভাবে মনে রাখো, কতই বলবো অবজেক্টিভ রেজুলেশন, এটাই মেনলি কনস্টিটিউশনের পরবর্তীকালে, কারণ এটার মধ্যে সেই ফরমেশনগুলো লেখা ছিল, বিষয়গুলো লেখা ছিল, আগেও আলোচনা করেছি। এবার কথা হচ্ছে এই, তাহলে এই যে প্রিম্বল, অবজেক্টিভ রেজুলেশন থেকে সেটা প্রিম্বল গঠন হচ্ছে, প্রিম্বল থেকে কনস্টিটিউশন আসবে। এই প্রিম্বলটা কিন্তু হচ্ছে কার ফরম্যাটে, ইউএসএর ফরম্যাটে। এটা ভাষা ছিল, এখান থেকে হচ্ছে আর একটা ভাষা যেটা ছিল, সেটা করতে নিয়েছি আমরা কনস্টিটিউশন। ক্লিয়ার হলো? কেন দেখো কোনখান থেকে তীর মারবে সেটা আমরাও জানি না। আচ্ছা এবার আর একটা জিনিস, তিনটে কথা আমাদের সংবিধানে ছিল না, পরবর্তীকালে এটাকে করা হলো। কি কি? সোশ্যালিস্ট, সেকুলার, আর একটা ইন্টিগ্রিটি। এই তিনটে
তিনটে যে শব্দ সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই তিনটে শব্দ কিন্তু আমি যখন কনস্টিটিউশন পড়ছিলাম তখন ছিল না। দেখা গেল 42তম অ্যামেন্ডমেন্ট, কত অ্যামেন্ডমেন্ট 1976, কি বললাম 42তম অ্যামেন্ডমেন্ট 1976-এ এই তিনটে কথা যুক্ত হয়। এটা একটু মনে রেখে বোঝা গেল? হ্যাঁ, এবার যে জিনিসটা বলা, কতদিনকে মনে হয় বুঝিয়েছিলাম ইউকে থেকে কি কি হচ্ছে, তো ইউনাইটেড কিংডম থেকে। তাহলে ইউনাইটেড কিংডম ছাড়াও তো আমরা নিয়েছি, মনে রাখবে কিন্তু 75% কিন্তু আমাদের 35 1935-এ যায় এক তার থেকে। বাদ বাকি যেগুলো আমরা নিচ্ছি, সেইগুলো আমি তোমাকে লিখে দিচ্ছি। বাদ বাকি যেগুলো নিয়েছি লিখে দিচ্ছি। এই নোটসটা তৈরি করবো, নোটস তৈরি করে আমি তোমাকে দেবো। এবার আসছি ইউএস থেকে। কোথেকে? প্রথমটাই হচ্ছে রিটেন কনস্টিটিউশন। তা তুমি বলবে হঠাৎ স্যার রিটেন কেন লিখছেন? মনে রাখবে ইউনাইটেড কিংডম ইউকের যেটা কনস্টিটিউশন সেটা কিন্তু রিটেন। তাহলে রিটেন 2 নম্বর দেখো, হেড অফ দি স্টেট, কে প্রেসিডেন্ট, ঠিক আছে? এখানে দুটো কথা, এবং ইনি হচ্ছে সুপ্রিম কমান্ডার অফ ডিফেন্স, বা আর্ম ফোর্স, সুপ্রিম আর্ম ফোর্সের ইনি সুপ্রিম কমান্ডার। এই জিনিসটা আমরা নিয়েছি করতে যাই ইউএস থেকে। আসছি আমাদের যে বাহিনী রয়েছে, 3টে বাহিনী রয়েছে, এক স্থল, এক জল, এক বিমান। তাই তো, যেটা বলে আর্মি, যেটা বলে নেভি, যেটা বলে এয়ারফোর্স, এই তিনটে আমার দেশকে রক্ষা করে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলবো, ভালো করে তুমি পরীক্ষা দাও, এই একটা পরীক্ষা দাও যেটাকে আমরা বলি 8 বাহিনী। আর্মি আর এটা এক না, আর্মি হচ্ছে সৈন্যবাহিনী, আর এরা হচ্ছে প্যারামিলিটারি, অর্ধ সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনী, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এরা। তাই এই পুরোটাই যুদ্ধ ঘোষণা হবে তার সুপ্রিম কমান্ডারকে। তাহলে আমাদের 3টে ফোর্স, স্থলবাহিনী, জলবাহিনী, বিমান বাহিনীর যারা প্রধান, এই 3টেরই প্রধানকে। কিন্তু ব্যাপারটা হলো, দেখো একটু বোঝা যাচ্ছে, আমরা বললাম আমরা যখন যুদ্ধ চাই তখন যুদ্ধ করতে পারি না, রাষ্ট্রপতিও পারে না। তাকে কি করতে হয়? এই যে আমি বললাম বিএসএফ, সিআরপিএফ, এইগুলো, বা কেন্দ্র শাসিত অঞ্চলের যে পুলিশ, এটা কিন্তু আবার গৃহমন্ত্রকের হাতে, যেটা আজকে অমিত শাহ। প্রথম গৃহমন্ত্রী কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল, যা উনিও ছিলেন। এবার কথা হলো, তাহলে এবার প্রেসিডেন্ট কিন্তু যুদ্ধ ঘোষণা করতে পারে না, যুদ্ধ ঘোষণার মত কিন্তু দেয় কে? লোকসভা আলোচনায়। তারপরে রাষ্ট্রপতি যদি সম্মতি দেয়, যুদ্ধ শুরু হবে। যুদ্ধ বন্ধ সময় আর এনার দরকার নেই, এখান থেকে বন্ধ। তাহলে সুপ্রিম কমান্ডার বা হেড অফ দি স্টেট যে প্রেসিডেন্ট, সেই কথা। কিন্তু হেড অফ দি স্টেট প্রেসিডেন্ট হলো আমেরিকার মতো আমার দেশে না। কথাটা প্রেসিডেন্টটা এনেছি বটে ওখান থেকে, রাজা বা রানী আনেনি, ইংল্যান্ড থেকে। কিন্তু ব্যাপারটা হলো, আমেরিকায় যখন যাব, প্রেসিডেন্ট হচ্ছে কি
এক্সিকিউটিভ হেড। আমাদের আমাদের এখানে এখানটায় নমিনাল হলো, মানে আমাদের এখানে নাম সর্বস্ব শাসন। তাহলে এক্সিকিউটিভ হেডকে আমার এখানে ক্লিয়ার। ঠিক না, আমরা দেখেছি একটা রাষ্ট্রপতি একটা উপরাষ্ট্রপতি, তাই তো? এই উপরাষ্ট্রপতি হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, মানে পদাধিকার বলে উনি রাজ্যসভার সদস্য। ক্লিয়ার? আমি এই জিনিসটাও পেয়েছি কোত্থেকে? আমেরিকা। এখন কে উপরাষ্ট্রপতি? দেখি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিল ধনকর। হ্যাঁ, আবার ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস আমাদের কিছু মৌলিক অধিকার আছে না? মৌলিক অধিকারে কিন্তু একটা ভিডিও আছে, ভিডিওটা দেখবেন, হয়তো আবার মৌলিক অধিকার আমি টানবো আবার। এরম ওপেন প্ল্যাটফর্মে টানবো। সুবিধা তোমার হবে কি তোমার এই বিষয় হয়ে যাবে। তার জন্য প্রত্যেককে বলছি, যারা আমার পেড ব্যাচেরও আছে প্রত্যেককে বলা হয়, ফেসবুকে যে ক্লাসগুলো নিই সেটা কিন্তু আলতু ফালতু ক্লাস হয় না। হ্যাঁ, এটা সর্বাংশ সত্য, পেড ব্যাচের মতো হয় না। ফালতু কাউকে মিথ্যা আশ্বাস দিতে আমি রাজি না, কেন কবে টিকিট বাতিল হয়ে যাবে জানি না, ওপর আছে কিনা তাও জানি না। এবার অনেকেই প্রশ্ন করে, আপনি তো ফেসবুকেও করেন, বারবার একই কথা বলবো, এটা আমার মার্কেটিং স্ট্র্যাটেজি। আর নিঃসন্দেহে মার্কেটিং স্ট্র্যাটেজিতে কখনো কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে হবে। আমি সর্বদা বলি, দেখো আমি যখন যে ক্লাসই করাই, ক্লাস 7, 8, 9, 10 হোক বা গ্র্যাজুয়েশন হোক, তোমাদের ওটা কম্পিটিভ ক্লাস, এইটা হচ্ছে দেখা গেল টোটাল। বলো, আমি নিঃসন্দেহে, আমি বলতে বিন্দুমাত্র ভয় পাই না, আমি কিন্তু 25 to 30% আমি করিয়ে দিই। বিভিন্ন কারণে এখানে 100% করাতে পারি না। আর আমি পরিষ্কারভাবে বলছি, আমার এই ক্লাসটা কিন্তু হচ্ছে মেনলি তাদের জন্য যারা স্কুল কলেজে পড়ছে অথবা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা খাটছে। তাহলে পুরোপুরি কিন্তু ছাত্র ছাত্রীদের জন্য, অন্য কারোর জন্য নয়। অথবা যারা জ্ঞান গ্যাদার করতে চাচ্ছে, এইটা থেকে অনেকে আমাদের পড়তে আসে কিন্তু ডিরেক্টলি আসতে পারে না। ফেসবুক থেকে যারা আসে তাদের কিন্তু আমি বারবার বলি, অন্তত 2টো ক্লাস তাকে গুগল মিটে করতে হবে আমার সাথে, ফ্রি অফ কস্ট। তারপর কেন এই প্ল্যাটফর্মে সে তো আমার সাথে কথা বলতে পারে, তাই না? তার মানে অনেকে যখন প্রশ্ন করো যে স্যার আপনার ক্লাস দেখে কি পাস করে যাবো, ফিলিং পাস করে যাবে, 100% গ্যারান্টি, মিনের গ্যারান্টি। কেননা আমি সম্পূর্ণ ক্লাসের একটা 1/4 করাই, কিন্তু 1/4 কিন্তু আমার পেড ব্যাচের মতোই করে। সুতরাং কেউ যাতে দ্বিধাদ্বন্দ্বে না থাকে, প্রিলিম ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, কিছু অতি উৎসাহ ছেলেমেয়ে প্রশ্ন করে, হ্যাঁ আমার ক্লাসটা মোটামুটি যদি তুমি 5 থেকে 6 বছর দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 5 থেকে 6 বছর যদি আমার ফেসবুক দেখতে পারো তাহলে ক্লিয়ার হবে, কিন্তু উইদিন 2 ইয়ার্সের মধ্যে হবে। তার জন্য তোমাকে অবশ্যই 2 ইয়ার্স না, যদি তুমি 1 ইয়ার্স প্রোগ্রামও নেয় তার জন্য তোমাকে আমার পেড ব্যাচেই আসতে হবে, তার জন্য পেড ব্যাচেই তোমাকে আসতে হবে। আচ্ছা, কোথায় এসছি আমরা? ফান্ডামেন্টাল রাইটস। তাহলে মৌলিক অধিকার ক্লিয়ার করতে পেরেছি। এবার দেখো, এটা ছিল কাজটা কোর্ট। সুপ্রিম কোর্ট মানে কি? অ্যাপেক্স কোর্ট। এই কোর্টটার যে ধারণা বা অ্যাক্টিভিটিস বা চলবে কি করে, প্রিন্সিপাল কি,
সব কিছু পেয়েছি কিন্তু প্রত্যেকে তা সুপ্রিম কোর্টের মোদ্দা কথা কি তোমার যেখান থেকে যা পেয়েছি এইগুলো ডিটেলসে পড়তে হবে নয়তো হবে। আচ্ছা, সুপ্রিম কোর্টের এখন প্রধান বিচারপতিকে চন্দ্রচূড় মহাশয়। আজকে তার অবজারভেশন কি? খুব ভালো। দেখো, আমরা কেউ কিন্তু রাজনীতি করি না, রাজনীতি ব্যবসায় যুক্ত না। হ্যাঁ, বুঝলাম না কোন প্রোগ্রাম? না, প্রধানমন্ত্রী ওনার বাড়িতে গেছিল, সে কোন অনুষ্ঠানে গেছিল, ওনার বাড়িতে গেছিল গণেশ পুজো আমাদের প্রধানমন্ত্রী ওনার বাড়িতে। তবে এটা নিয়ে প্রধানমন্ত্রী গেছেন, এটা নিয়ে মানে কোনো পলিটিক্যাল ইস্যু করা উচিত না। আমাদের মনটা এমন হয়ে, জানো তো, কোনো কিছু দেখবো তার জন্য তো নেতা মন্ত্রীরা রয়েছে বা পার্টির কর্মচারীরা রয়েছে, তাদের কাছে ছেড়ে দাও না। ভাই ভাই তো অশান্ত লেগেলাম। তোমার কাজ হলো ভোট দেওয়া, তুমি নিজে বিচারপতি করবে, কোনো ভোটটা দিয়ে আসবে। ওনারা নেতা মন্ত্রী কোথায় যাচ্ছে তোমার তো দেখলাম। কাজের অবজারভেশন যেটা রয়েছে যে ডাক্তারদের ফিরে আসতে হবে, সুন্দর কথা। কি ওটাকে বলে, ওপেন স্ট্রিং না কি বলে, লাইভ স্ট্রিম করতে হবে, কারণ জনস্বার্থে এটা উল্লেখ এটা উল্লেখ করছে। তাহলে আবার দেখো, প্রভিশন অফ স্টেটস, প্রভিশন অফ স্টেটস, এই জিনিসটাও কোথায়? আমেরিকা। এখানে একটা কথা বলবো। দেখো, যদিও এটা আমেরিকার না, যদিও আমেরিকা থেকে নিয়ে নি, তবুও একটু বলতে হবে এখানে। দেখো, আমাদের প্রেসিডেন্ট মানে ইন্ডিয়ার প্রেসিডেন্ট আর ইউএস এর প্রেসিডেন্ট নির্বাচন দুটো ভিন্ন। মনে রাখবে, আমেরিকার প্রেসিডেন্টের নির্বাচনটা অত্যন্ত দীর্ঘায়িত, প্রায় 1 বছরের উপরে লাগে। তার জন্য বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচনের যে রীতিনীতি, যে কার্যবিধি, সেটা কিন্তু স্থগিত হয়নি। এইখানেই আমাদের ভারতবর্ষে যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়, তখন রাজ্যসভা লোকসভা দুটোই হয়। এবার এখানে দেখো, এইখানে কি আমরা ডিরেক্টলি ভোট দিই? তাহলে এখানে ডিরেক্টলি ভোট দিতে হবে নমিনাল হেড। তাহলে এটা এক্সিকিউটিভ যদি হেড হয়, তাহলে আমাদের এক্সিকিউটিভ হেডকে প্রধানমন্ত্রী। তার জন্য আমরা কি ভোট দিই? লোকসভার ভোটে আমরা দিই। এই লোকসভায় যখন ভোট হচ্ছে, ভালো হয়ে দেখো, সরকার গঠন কে করে? লোকসভা করে, রাজ্যসভা তো নয়। কিন্তু এখানে সিনেট আছে, ওই সিনেট কটা হচ্ছে দেখো, 50টা প্রভিন্স। তার জন্য এক একটার জন্য 2টো করে সিট। কটা হলো? 100টা। এটা কিন্তু রাজ্যসভা ওদের বলতে পারে। এই ভোটের উপরে নির্ভর করে রাষ্ট্রপতি হবে কি হবে। 50টা সিনেট, 100টা সিট। ক্লিয়ার? আরো কি আসছে দেখো, এটা কিন্তু আসেনি এখান থেকে। হ্যাঁ, এটা ঘোষণা দেবে তো কথা হয়েছে। এইটুকুনি না করলে হবে না। আচ্ছা, বিচার ব্যবস্থা, এই যে আমাদের বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি সিস্টেম, এই সিস্টেমের মধ্যে একটা নিরপেক্ষ থাকতে হবে। তবে জুডিশিয়ারি কখনোই রাজনীতি বা প্রশাসনের সাথে যুক্ত না, সম্পূর্ণ একটা আলাদা উইংস। এই জিনিসটা এনেছি করতে গেলে ওইখান থেকে অনেক আগে বলা উচিত ছিল, বলিনি আমি। আইডিয়া অফ প্রিম্বল, এই আইডিয়া অফ প্রিম্বল যেটা, প্রিম্বলের যেটা আইডিয়া, সেটা কোথেকে এনেছি আমরা? আমেরিকা থেকে। আর একটা জিনিস এনেছি, দেখো, আর একটা removal of SC and SC judge.
ইন্ডিভিজুয়াল পদ্ধতি আসছে, ইন্ডিভিজুয়াল পদ্ধতি এখানে আসছে। তাহলে রিমুভাল অফ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট জাজ, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজকে রিমুভ করতে গেলে যে পদ্ধতি, মানে যে শাসনতান্ত্রিক বা কনস্টিটিউশনাল পদ্ধতি অবলম্বন করতে হবে, সেই জিনিসটাও করতে থেকে ইউএসএ থেকে। এবার কথা হলো সুপ্রিম কোর্টের জাজ অথবা রাষ্ট্রপতি, আচ্ছা সুপ্রিম কোর্টের জাজ ওনাকে রিমুভাল করতে হলে বা রাষ্ট্রপতিকে যদি রিমুভাল করতে চায় কি করতে হবে? ইমপিচমেন্ট বলে একটা জিনিস, ইমপিচমেন্ট টাকা ছাড়া তাকে সরানো যায় না। কিন্তু রাজ্যের ব্যাটারি লোক এরাও আর কত সহ্য করবে, এরাও সহ্য করতে করতে শেষ হয়ে যাবে। আমি বললাম এত ঝাল যুক্তি নিয়ে আমার ক্লাস করা সম্ভব হয়, এটা লেগে ওখানে সেটা এক্সট্রা ব্যাটারি লাগানো যায় কি? তোমরা তো ইঞ্জিনিয়ার লোক। হ্যাঁ পাওয়ার ব্যাংক লাগাতে হবে শুধু। পাওয়ার ব্যাংক লাগিয়ে রাখতে হবে সবসময়। হ্যাঁ পাওয়ার ব্যাংক রয়েছে। তোমরা সব ইঞ্জিনিয়ার লোক এক একটা কোন কোন জায়গায়। চলো তাহলে যে কথাটা বলছিলাম, তাহলে রিমুভাল অফ এটা হলো। আচ্ছা রাশিয়া থেকে কি পেয়েছি বলে আমি আটকাচ্ছি, পরের দিন আবার বোঝাবো। রাশিয়াকে না হলে একটু ফান্ডামেন্টাল এখনই তো রাশিয়া অ্যাকচুয়ালি রাশিয়ার থেকে নিয়েছি ইউএসএসআর থেকে, তাই তো? আজকে তো রাশিয়া ইউএসএসআর থেকে কি নিয়েছি? 5 years প্ল্যান। কি বলে স্যার করবো না, নেই তো। আর একটা কি নিয়েছি? ফান্ডামেন্টাল ডিউটি। রাশিয়া আমাদেরকে সাহায্য করেছে এই দুটো জিনিস। এই নিয়ে কিন্তু এটা দুদিন ক্লাস হলো, দুদিনেও শেষ করতে পারিনি। আমি যদি অনলাইন প্ল্যাটফর্মে সত্যি শর্টে পড়াতাম তাহলে একদিনে পুরো কভার করে দিতাম। এটা কি কি ধার করে পেয়েছি এটার জন্য আরো কিন্তু 3টে ক্লাস হবে, এবং 3টে ক্লাসই এটা ফেসবুকেই হবে। কারো প্রশ্ন থাকলে দেখো, এইটুকুনি রাখলাম। এবার বারবার একটু জিনিসই নেওয়া হয়েছে রাশিয়ার কাছ থেকে। হ্যাঁ তুমি বলো যে স্যার অস্ত্র সেটা তো আর এখানে হবে না, বুঝলাম। সে যা আগে যারা করতেন রাজনীতিবিদ খুব সুন্দর একটা ব্যালেন্সিং সিস্টেমে চলত, হ্যাঁ আগে। এবার কথা বলছি, আগে কথা বলে যাক, বিজ্ঞাপনের কথা বলে যাক একটা। যারা মনে করছে যে আমার কাছে ক্লাস নেবে তারা অনলাইন অবশ্যই নিতে হবে, অফলাইন নবদ্বীপ সেন্টারে হচ্ছে, নবদ্বীপ সেবা সমাজ সেন্টারে। বারবার যেটা কথা বলা হয়, ফেসবুকটা খুব ভালোভাবে দেখো, আমার ক্লাসেসগুলো ভালোভাবে দেখো, তারপরে তুমি ফোন করো। কোন পরীক্ষার জন্য তুমি খাটতে যাও সেটা কিন্তু আগে ঠিক করে দেবে তারপরে। আর এইখানে নিয়মবিধি তো আমি প্রায় ফেসবুকে বলে দিই, তবুও বলার প্রয়োজন একটা কথা বলি, তারপরে একটা জিনিস করাবো। এক, তুমি ম্যাথস অ্যান্ড ইংলিশ এই দুটো কিন্তু তুমি পাও সিজিএল লেভেলে। ম্যাথ অ্যান্ড ইংলিশ পাও সিজিএল লেভেল। কারণটা হচ্ছে ম্যাথ সিজিএল এর লেভেলের ওপরে ম্যাথস আর ইংলিশ হয় না, এবং সিজিএল লেভেলে যদি আমরা করি তাহলে যে কোনো পরীক্ষা আমরা অনায়াসে করতে পারি। যেটাকে বলো জিকে বা জেনারেল স্টাডি, জিএসও বলো, এটা তুমি পাও ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতো বা ওদের লেভেলে। পুরোপুরি ডেসক্রিপটিভ হিসাবে আমি পড়াতে পছন্দ করি, যাতে এমসিকিউ তোমার অসুবিধা নয় যে কোনো পরীক্ষার জন্য। এবং জিআই বলে যে জিনিসটা তোমার আছে, যদি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে নেই বিসিএস ছাড়া, তথাপি অন্যান্য পরীক্ষাতে আছে, জিআইটা তুমি সিজিএল অ্যান্ড ব্যাংক এই পদ্ধতিতে বা এই রেঞ্জে তুমি পাও, এই স্ট্যাটাসে তুমি পাও।
এবং এইভাবে যারা করে তারা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল এবং অত্যন্ত কনফিডেন্সের সাথে যায়। যদি মনে করো আমার সাথে ক্লাস করবে, যারা ফেসবুক দেখে যদি পছন্দ হয় তাহলে হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপের পরে পার্সোনালি দুটো ক্লাস দেওয়া হবে, সেই দুটো ক্লাসের পরে অ্যাডমিশন নেওয়া হবে। এখানে 1 বছর থেকে 2.5 বছরের কোর্স থাকে, মানে 12 মাস থেকে 30 মাসের কোর্স। তোমরা 312 প্লাস ক্লাস পাও, মানে 312টা ক্লাস ফিক্স। এবার 1 বছরেও করতে পারো 312টা ক্লাস, 2 বছরেও, 2.5 বছরেও, 2.5 বছরেও বেশি করানো হয় না। 312টা হচ্ছে অফিসিয়াল ক্লাস। এবার আনঅফিসিয়াল ক্লাস কোনগুলো? অনেক কটা ক্লাস আমরা অনলাইনেও দিয়ে দিই, যারা অফলাইন থাকে তারাও পায়, যারা অনলাইন তারাও পায়। তাহলে মোটামুটি আমাদের এই 312টা ক্লাস 1 বছর থেকে 2.5 বছরের যে সময়সীমা বললাম, মোটামুটি 450 ক্রস করে যায়, 450 ক্রস করে যায়। এবং এই ক্লাস করে যদি কেউ চাকরি না পায় তাহলে বলতে হবে তার দ্বারা হয়তো বা আর হবে না। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে। আগামীকাল আবার দেখা হচ্ছে। তোমরা দেখলে আমার কোনো অসুবিধা নেই।